নমস্কার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু গ্রো সায়েন্স। এই ভিডিওতে তোমাদের রেলের পরীক্ষার জন্য বিজ্ঞানের সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাশন করব। সায়েন্স তোমরা অনেকে পড়ছো, প্রচুর আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা আমাকে কন্টিনিউয়াস মেসেজ করো যে স্যার সায়েন্সের সমস্যা হচ্ছে, সায়েন্সের কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি না। আহ, যখন আমরা মক টেস্ট দিতে যাচ্ছি, মক টেস্টে কনসেপচুয়াল কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো আটকে যাচ্ছে। হ্যাঁ, তো কোথাও না কোথাও ল্যাগিং থেকে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে সিলেবাস পুরোপুরিভাবে কমপ্লিট না করে যদি তোমরা মক দিতে যাও তো সেক্ষেত্রে তো সমস্যা হবেই। তো প্রথমে তোমার কাজ হচ্ছে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো দেখো, ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই, এবিলিটি সবার মধ্যে আছে। ঠিক, একটু ঠিকঠাক মতো আমাদের পড়তে হবে, ঠিকঠাক মতো পড়লেই কিন্তু আমরা পরীক্ষা ক্র্যাক করে নিতে পারবো। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে যে নিজের ওপরে বিলিভ রাখতে হবে যে না, আমি পারবো এই জিনিসটা। ঠিক আছে, তো নিজের ওপরে বিশ্বাস রাখাটা খুব দরকার। তো দেখো, রেলের মতো পরীক্ষায় সায়েন্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, খুব ভালো ভালো প্রশ্ন এখানে আসে, পুরোপুরিভাবে এনসিআরটি বেস কনসেপ্ট থেকে প্রশ্ন এখানে আসে। অ্যাপ্লাইড কোয়েশ্চেন খুব একটা বেশি এখানে জানতে চায় না। বাদ বাকি তুমি আমাদের স্টেট পিএসসির এক্সাম যেমন ক্লার্কশিপ বলো বা ডাব্লিউবিসিএস বলো, তো ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন এখন আগের থেকে অনেক চেঞ্জ করে দিয়েছে। কিন্তু এই পরীক্ষাগুলোতে কিন্তু এনসিআরটি বেস কনসেপ্ট এখনো পর্যন্ত আসেনি। কিন্তু এটা মানে যে ভবিষ্যতে আসবে না তার কোনো মানে নেই। তো আমাদের এখন পড়াশুনো পুরোপুরিভাবে কনসেপচুয়াল স্টাডি করতে হবে। ঠিক আছে, তো নিজের ওপরে বিশ্বাস রাখাটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। দেখো, তো এই ভিডিওতে তোমাদের আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রেলের পরীক্ষার জন্য, শুধুমাত্র রেল বলে নয়, রেল আছে, ডাব্লিউবিসিএস আছে এবং মিসলেনিয়াস, এই তিনটে পরীক্ষা যেটা আগামী দিনে আমাদের হতে চলেছে। এই তিনটে পরীক্ষার জন্য তোমাদের বিজ্ঞানের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, তো বিজ্ঞান তোমরা কিভাবে পড়বে, এইটা নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ ডিসকাশন তোমাদের সাথে করব। আচ্ছা, তো দেখো, বিজ্ঞানের জন্য আমাদের যেটা ফার্স্ট মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে যে সায়েন্সের আন্ডারে আমাদের তিনটে সাবজেক্ট পড়ে। ঠিক আছে, তো স্যার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট পড়ে। এবার আমাকে কোয়েশ্চেন কতগুলো আসছে সেই জিনিসটার দিকে আগে একটু নজর দিতে হবে। দেখো, আমি যদি বলি রেলের পরীক্ষার ক্ষেত্রে, যেমন টেকনিশিয়ান গ্রেড 3-র ক্ষেত্রে তোমাদের টোটাল 40টা কোয়েশ্চেন জানতে চাইবে। ঠিক আছে, এলপির ক্ষেত্রে টোটাল 20টা কোয়েশ্চেন জানতে চাইবে। মাথায় রাখবে যে কোয়েশ্চেন যত কম হবে সেখানে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তত ভালো হবে। ঠিক, তো আমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটের মধ্যে কম্পেয়ার করি, তো তিনটের মধ্যে কম্পেয়ার করলে তুমি দেখা যাবে অন অ্যান অ্যাভারেজ 8টা থেকে 9টা করে কোয়েশ্চেন প্রত্যেকটা জায়গা থেকে আছে। আমি যদি মানে 40টা প্রশ্নের রেসপেক্টে যদি বলি, আচ্ছা ফার্স্টে আমি 40টা প্রশ্নের রেসপেক্টে বলি, তো 40টা প্রশ্নের রেসপেক্টে বললে তুমি অন অ্যান অ্যাভারেজ কটা করে দেখতে পাচ্ছ? 13টা করে। তো এখান থেকে 13টা, এখান থেকে 13টা, এখান থেকে 13টা। তো দেখো, ফিজিক্সের যদি আমি টোটাল চ্যাপ্টার দেখি না, তো টোটাল চ্যাপ্টার ওইভাবে যদি আমি ক্যালকুলেট করি তো সেখানে কিন্তু প্রায় 17 থেকে 18টা চ্যাপ্টার আছে। ঠিক, তো চ্যাপ্টারের মধ্যে টপিক সাব টপিক সেগুলো ভাগ করে দেওয়া আছে, এক একটা চ্যাপ্টারের আন্ডারে আবার 7-8টা করে টপিক সাব টপিক আছে। তো টোটাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বললে এতগুলো চ্যাপ্টার আমাদের আছে, তাহলে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কতগুলো করে এমসিকিউ আসছে? একটা করে। তার মানে কি লেভেলে পড়তে হবে তুমি ভাবতেই পারছো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে স্যার একটা প্রশ্ন। এবার যে কোনো বই খুললে তো এক একটা চ্যাপ্টার থেকে প্রায় 100টা 150টার মতো এমসিকিউ আমরা দেখি। তো সেই এমসিকিউ গুলো থেকেই কি আসবে নাকি তার বাইরে আসবে, নাকি এতটা পড়া পণ্ডশ্রম হবে? তো দেখো, এখানে আমাদের ট্রেন্ড ফলো করতে হবে। ঠিক আছে, তুমি যদি পিএসসির পরীক্ষা দাও তো পিএসসির পরীক্ষাতে বিজ্ঞানে বেসিক্যালি অ্যাপ্লাইড কোয়েশ্চেন জানতে চায়, মানে ব্যবহারিক প্রশ্ন। অ্যাপ্লাইড কোয়েশ্চেন, যেমন আমি একটা সিম্পল চ্যাপ্টারের নাম বলি, চ্যাপ্টারের নাম দেখলেই তুমি বা নাম বুঝলেই তুমি ভাবতে পারবে। যেমন আমি ধরো বললাম যে অর্গানিক কেমিস্ট্রি, তো অর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে পিএসসির পরীক্ষাতে জানতে চাইবে যে ফুড প্রিজার্ভেশনে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, খাদ্য খাবার সংরক্ষণের ক্ষেত্রে বেঞ্জুইক অ্যাসিড। ঠিক, এবার এনসিআরটি বেস কোয়েশ্চেন কি, বেঞ্জুইক অ্যাসিডে কতগুলো সিগমা বন্ড কতগুলো পাই বন্ড আছে। বেনজিন থেকে যদি বলি কতগুলো সিগমা বন্ড পাই বন্ড আছে। বেনজিনে কার্বনের হাইব্রিডাইজেশন স্টেট সংকরণ অবস্থা কি, এটা হচ্ছে এনসিআরটি কনসেপ্ট। আর বেনজিনকে কোথায় ব্যবহার করা হয়, এটা হচ্ছে অ্যাপ্লাইড কোয়েশ্চেন। তো আমাদের পিএসসির পরীক্ষা বেসিক্যালি অ্যাপ্লাইড কোয়েশ্চেনের দিকে এখনো পর্যন্ত আছে, মানে ব্যবহারিক প্রশ্ন এখানে বেশি জানতে চায়। কিন্তু রেলের পরীক্ষা যদি তুমি বলো, রেলের পরীক্ষাতে কিন্তু আমাদের এনসিআরটি বেসড কনসেপ্ট কিন্তু এখানে বেশি আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এনসিআরটি বেস কনসেপ্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন এখানে জানতে চাইবেই চাইবে। তো আমি এই ভিডিওতে
সম্পূর্ণ ডিসকাশনই আমি করছি, ঠিক? তো যারা যেই এক্সাম আগামী দিনে দিচ্ছ তারা সেই এক্সামের মতো করে এই ভিডিওটাকে তোমরা গ্র্যান্টেড করতে পারো বা নিতে পারো। তো দেখো, তো অন অ্যান অ্যাভারেজ আমাদের 13টা করে কোয়েশ্চেন আছে। আমি যদি মিসলিনিয়াসের পরীক্ষা বলি তাহলে টোটাল জিএস পেপারে আমাদের আছে 75 নম্বর। তো 75 নম্বরের মধ্যে প্রিভিয়াস ট্রেন্ড আমাদের যেটা বলছে যে সেখানে মোটামুটি 25 থেকে 30টার মতো সায়েন্সের কোয়েশ্চেন থাকে। তো আমি যদি 25টাই ধরে নিই তাহলে 25টা ধরে নিলে এখানে 8 থেকে 9টার মতো কোয়েশ্চেন, এখানেও তোমার 8 থেকে 9টার মতো কোয়েশ্চেন, এখানেও তোমার 8 থেকে 9টার মতো কোয়েশ্চেন। এবং তুমি মিসলেনিয়াস পরীক্ষার প্রিভিয়াস ট্রেন্ড দেখলে দেখতে পাবে যে এখানে কিন্তু কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো। বিজ্ঞানের যদি কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড বলি যথেষ্ট ভালো। তো যাদের সিলেবাস এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তারা সেলফ স্টাডিতে মন দাও। যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়ে আছো তারা ক্লাস 9-10-এর বাংলা বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ো। প্রাথমিকভাবে ইংলিশ বই পড়তে যেও না, কারণ যে সাবজেক্ট তুমি জানো না তার জন্য মাতৃভাষাটা সব থেকে আগে দরকার। তো বাংলা ভাষায় পড়লে তুমি সেই জিনিসটা বুঝতে পারবে। আগেরকার দিনের যেটা আমাদের ক্লাস 9-10-এর একসাথে বই ছিল সেই বইটা পড়লে তুমি হেল্প পেতে পারো, ঠিক আছে? বা তুমি কোনো ক্লাস জয়েন করতে পারো যার কাছে তোমার ভালো লাগছে, যে কোনো একটা জায়গা থেকে পুরো সিলেবাসটা ফার্স্ট কমপ্লিট করা তোমার মেইন কাজ, ঠিক? এবার দেখো, এই সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে তোমার রিভিশন এবং মক টেস্ট এটার গুরুত্ব আরও বেশি। কারণ মক টেস্টের ইম্পর্টেন্স কেন বেশি? রিভিশন যত তুমি করবে তত তোমার জিনিসগুলো মাথায় রিসাইকেল হতে হতে যাবে। একবার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া মানে আমি সমস্ত এক্সাম পাস করে যাব, ব্যাপারটা এরকম নয়, ঠিক আছে? প্রপার টাইম অন্তর অন্তর সেই জিনিসগুলোকে রিভিশন দিতে হবে, ঠিক? রিভিশন দিয়ে দেওয়ার সাথে সাথে তুমি মক টেস্ট দেবে। মক টেস্ট, এই মক টেস্টটা খুব দরকারি। মক টেস্ট যে কোনো জায়গা থেকে তুমি অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? সেটা অনলাইন অফলাইন যে কোনো জায়গা থেকে তুমি অ্যাটেন্ড করতে পারো। এই মক টেস্ট দিলে তোমার কি হবে? প্রথম কথা, টাইম ম্যানেজমেন্ট স্কিল সম্পর্কে তোমার একটা আইডিয়া হবে। কারণ রেলের পরীক্ষার কথা যদি আমি বলি, এটা স্কিল বেসড এক্সাম। তো প্রথম কথা টাইম ম্যানেজমেন্ট, তুমি যদি মক না দাও তাহলে তুমি সিলেবাস কমপ্লিট করে ডিরেক্ট পরীক্ষা দিতে চলে গেলে তুমি বুঝতেই পারবে না যে কখন তোমার কাছে সময়টা বেরিয়ে গেল। কারণ 100টা কোয়েশ্চেন তুমি আগে কখনো সলভ করেই আসোনি একসাথে, ঠিক আছে? ওখানে গিয়ে ফার্স্ট টাইম সলভ করছো, তো সেটা দিলে হবে না। টাইম ম্যানেজমেন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সেটা মকের মাধ্যমে তোমার বিচার হবে। আর তার সাথে সাথে এক্সাম ফরম্যাট যেটা আছে, অ্যাকচুয়াল যে এক্সাম ফরম্যাট, সেই এক্সাম ফরম্যাটের সাথে ফ্যামিলিয়ার হওয়া, ঠিক? মানে পরীক্ষাতে কি কোয়েশ্চেন আসে। এবার দেখো, অনেক সময় দেখা যায় যে মক টেস্টে তুমি নাম্বার কম পাচ্ছ, ঠিক? মক টেস্টে নাম্বার কম পাচ্ছ কেন? সবটাই যে তোমার দোষ তা নয়। সিলেবাস কমপ্লিট করার না জন্য তো মক টেস্টে নাম্বার কম, এটা তো জেনারেল কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি মিসলেনিয়াসের পরীক্ষা দিচ্ছ, ঠিক? তো সেখানে আমাকে বুঝতে হবে যে প্যাটার্ন কেমন, কি ধরনের প্রশ্ন আসে। দেখা গেল সেখানে আউট অফ কন্টেন্ট বা আউট অফ টপিক এমসিকিউ সেট করা হয়েছে বা ইররিলেভেন্ট কোয়েশ্চেন সেট করা হয়েছে, এটাও ঠিক। এটার জন্য মকে নাম্বার কম আসতে পারে। তো সেটার জন্য ডিপ্রেশনে চলে যাওয়ার কিছু নেই। তুমি প্রপার সিলেবাস ধরে ঠিক ঠিক মতো পড়াশুনো করতে হবে। আগে পুরো সেগ্রিগেট করতে হবে, যেরকমভাবে আমি মার্ক সেগ্রিগেট করে দিলাম যে 8টা কোয়েশ্চেন, 9টা কোয়েশ্চেন, 9টা কোয়েশ্চেন, সেখানে কটা চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কটা করে প্রশ্ন আসে, সেই জায়গাটাকে পুরো সেগ্রিগেট করে তারপরে নিজের মতো নিজের অ্যানালিসিস করতে হবে, ঠিক? বুকসের কথা বললে, বই তুমি যে কোনো বই পড়তে পারো। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা যারা একবার করে পুরো সিলেবাস কমপ্লিট করেছো, তারা মার্কেটে অনেক বই আছে। ইংলিশ তোমার হচ্ছে আরিয়ান্তের বই আছে, লুসেন্টের বই আছে, আরিয়ান্তের ম্যাকবুক আছে, আরও অ্যাডভান্স বই, ঠিক? বা তোমরা কোনো ভিডিও কোর্সেস জয়েন করতে পারো, সেখান থেকে পুরো সিলেবাস ফার্স্ট থেকে লাস্ট অব্দি শেষ করে নিতে পারো। একটা কথা মাথায় রাখতে হবে যে সেলফ স্টাডির ওপরে কোনো স্টাডি নেই, এটা ঠিক। সেলফ স্টাডি তোমাকে অন্তত দিনে দিনে অন্তত 3 থেকে 4 ঘন্টা, 3 to 4 আওয়ার্স তোমার সেলফ স্টাডিতে ইউটিলাইজ করতেই হবে। 3 থেকে 4 ঘন্টার কম দিলে হবে না। এই টাইমটুকু সেলফ স্টাডি তোমার জন্য মাস্ট, এটা করতে হবে। আচ্ছা, এবার দেখো, সব থেকে ভালো হচ্ছে যারা একদম বিগিনার্স ছেলেমেয়ে, যারা একদম ফ্রেশার্স, তো তারা কি করে স্যার সিলেবাস তাড়াতাড়ি কমপ্লিট করবে? তার জন্য তোমরা কোনো ব্যাচ নিতে পারো বা কোনো কোর্সে জয়েন করতে পারো। XYZ যে কোনো টিচার যার কাছে তোমার ভালো লাগছে, যে কোনো প্ল্যাটফর্মে যেখানে তোমার ভালো লাগছে, অবশ্যই সেই প্ল্যাটফর্মের সাথে তোমার ফ্যামিলিয়ার হতে হবে, ঠিক আছে? যেখানে তুমি চেনো না জানো না সেখানে হট করে চলে গেলে, এটা নয়। যার পড়ানো তোমার ভালো লাগে, যার সাথে তোমার টিউনিং ম্যাচ করে, তুমি তার সাথে জয়েন করো।
কারণ সেলফ স্টাডির থেকে তুমি যখন ভিডিও লেকচার দেখে সেই জিনিসটা শেষ করবে আস্তে আস্তে অনেক সময় কম লাগবে। তো সেটা লাইভ ক্লাস বা লাইভ কোর্সেস হতে পারে, ভিডিও কোর্সেস হতে পারে। পরীক্ষা সামনে চলে আসলে লাইভের থেকে ভিওডিটা ইম্পর্টেন্ট হয়ে যায় বেশি, কারণ লাইভে সেই জিনিসটা শেষ করতে একটু সময় লাগে, ভিওডিতে অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, তুমি তোমার মতো করে বাড়িতে সময় নিয়ে শেষ করে নিতে পারো। ঠিক আচ্ছা, তো এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটার জন্য আমাদের সায়েন্সের একটা কোর্স চলছে অলরেডি। তো সেই কোর্স তোমরা জয়েন করতে পারো। সেখানে একটা ছেলে অ্যাকচুয়ালি আমি নোটস দেখাচ্ছি, সেই নোটসটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কি কি ব্যাচ আমাদের এখানে চলছে বা কি কিভাবে এখানে ক্লাস হচ্ছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই হচ্ছে তার নোটস। ঠিক, এইটা আমার পুরো ক্লাস নোটস যেটা আমাদের ব্যাচে দেওয়া আছে, সেই ব্যাচের ক্লাস নোটস এটা। ঠিক, এই ক্লাস নোট থেকে তুমি তোমার মতো করে এরকম নোট বানাতে পারো। এই ছেলেটি খুব ভালোভাবে নোটস বানিয়েছে। ঠিক, এবং এইভাবে তুমি ক্লাস থেকে নোটস বানাতে পারো, নোটস বানিয়ে বানিয়ে ক্লাস করতে পারো। দেখো, একবার ভিডিও ক্লাসেস পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেলে, ঠিক, ভিডিও ক্লাস বা একবার পুরোপুরিভাবে কন্টেন্ট দেখা হয়ে গেলে তারপরে কি তুমি বারবার সেই ক্লাস দেখবে? তোমার কাছে অপশান থাকবে দেখার, কিন্তু একবার পুরো জিনিসটা কমপ্লিট করে নিয়ে এইভাবে খাতায় নোটস বানিয়ে নেওয়ার পরে তোমার কাজ হচ্ছে এই নোটসগুলোকে ঠিকঠাক মতো রিভিশন করা, আর কিছু না। তো এইখানে এইভাবে তুমি কমপ্লিটলি নোটস বানাতে পারো। ওকে, কমপ্লিটলি নোটস বানিয়ে, মানে বানাতে পারো ইন দ্য সেন্স হচ্ছে তোমার বানাতে হবে। ঠিক, আমি সবসময় এইভাবে পড়াশুনোতে বিশ্বাসী যে ভাই আমি একবার পড়বো এবং ভালো করে পড়বো। ঠিক আছে, আমার বারবার যেন পড়তে না হয়। আমি 7 থেকে 8টা মাস সময় দেবো। ঠিক, 7 থেকে 8টা মাস প্রপার সময় দিয়ে আমি আমার মতো করে নোটস বানিয়ে নেব। নোটস বানিয়ে আমি সেই জিনিসটাকে ভালো করে রিভিশন করব। ঠিক আছে, তো এইটা হলো তোমার কাছে একটা অপশান। যারা মনে করছো যে না স্যার আমার অ্যাফোর্ড করতে আমি পারছি না, ঠিক আছে, আমি ভিডিও কোর্সেস নিতে পারছি না, ঠিক, তারা বাড়িতে সেলফ স্টাডির উপরে মন দাও। সেলফ স্টাডি করেও অনেকে চাকরি পায়, ম্যাক্সিমাম ছেলেমেয়ে সেলফ স্টাডি করেই চাকরি পায়, আমি তোমায় এটাও বলছি। হ্যাঁ, তারা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় সেই জিনিসটা করেছে। যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুব ভালো, যারা আগে থেকেই সব কিছু পড়ে এসছে, তাদের কোর্সের দরকার হয় না, কারণ তারা একাডেমিক লেভেলে 8, 9, 10 এই যে সময়টা আছে এই সময়তেই সব কিছু দেখে এসছে। কিন্তু যাদের ওই 3টে বছর, আমি সবসময় বলি কম্পিটিটিভ এক্সামের জন্য 3টে ইয়ার একাডেমিক কেরিয়ারের, 8, 9, 10 এই 3টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তোমরা জানো যে কম্পিটিটিভ সিলেবাস যা আছে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে 8, 9, 10 এই 3টে বছর থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসে, এবং মাধ্যমিক লেভেলের সিলেবাসই সব ক্ষেত্রে থাকে, এক্সেপ্ট পলিটি, ইকোনমি, এই সাবজেক্টগুলো আমাদের ক্লাস 10 অবধি থাকে না। ঠিক আছে, তো যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো তারা সেলফ স্টাডি করে জব পেয়ে যাচ্ছে এবং যাবেও, তাদের আলাদা করে কোনো ভিডিও কোর্সেস দেওয়ার দরকার নেই, তারা শুধুমাত্র রিভিশন এবং মক টেস্ট দেবে। কিন্তু যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো নয়, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, বহুদিন ধরে সায়েন্সের সাথে কানেক্টেড নয়, তাদেরকে আমি রেকমেন্ড করব যে তোমরা যে কোনো টিচারের কাছ থেকে একটা ব্যাচ নাও। ঠিক আছে, পুরোপুরিভাবে প্রপার সিলেবাস ভালো করে প্রথম থেকে শেষ অবধি কমপ্লিট করো। এইভাবে খাতাতে তুমি নোটস বানাও, এগুলো সব আমার হ্যান্ডরিটেন নোটস। ঠিক আছে, যেগুলো আমি ব্যাচে লাইভ লেখাই। ঠিক আছে, তো সেগুলোই হচ্ছে এই নোটসগুলো। এই নোটসগুলো এইভাবে বানাও, এটা বারবার 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 করে রিভিশন করো, এবং তার সাথে সাথে তুমি মক টেস্ট দাও। ঠিক আছে, এটা আমার সায়েন্সের জন্য যে নতুন ব্যাচ ফাউন্ডেশন এক্সপ্রেস ব্যাচ বলে, যেটা কমপ্লিট সায়েন্স ফাউন্ডেশন, একটা ব্যাচ কমপ্লিট করলে তোমার প্রথম থেকে শেষ অবধি পুরোটা কমপ্লিট হয়ে যাবে, সেই ব্যাচের এটা তোমার নোটস। ঠিক আছে, তো এটা গেল। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তুমি যদি ঠিকঠাক মতো ফলো করতে পারো, তাহলে তোমার সায়েন্স নিয়ে আর কিছু ভাবতে হবে না। তুমি জাস্ট 6 থেকে 7টা মাস এর পেছনে দাও, একবারই পড়ো, ভালো করে পড়ো। ঠিক, আর এগুলো স্কিল বেস এক্সাম। তোমাকে বারবার বলছি যে একটা সাবজেক্টের জন্য হাজারো একটা বই কিনে কোনো লাভ নেই। হ্যাঁ, মক টেস্টের জন্য বই কেনো, কিন্তু থিওরি বই হাজার একটা কিনে লাভ নেই, কারণ এখানে যেই বা নিট লেভেলের কন্টেন্ট আসে না, এখানে যা আসে ম্যাক্সিমাম মাধ্যমিক লেভেলের। তো একবার নোটস বানিয়ে সেই জিনিসটাকে ভালো করে রিভিশন করো, ব্যাস, আর কিছু লাগবে না। প্রপারলি মক টেস্ট দাও, মক টেস্টের মার্কসগুলো অ্যানালিসিস করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মক টেস্টের মার্কস অ্যানালিসিস করা। ঠিক আছে, আমি দিনে 4টে মক টেস্ট দিলাম এরকম নয়, দিনে তুমি 2টো মক টেস্ট দাও, সকালে একটা, সন্ধ্যেতে একটা। এবং মক টেস্টে কোথায় ভুল হচ্ছে, তোমার স্ট্রং এরিয়ার থেকেও তোমার উইক এরিয়া কোনটা আছে, সেই এরিয়াটাকে আন্ডারস্ট্যান্ড করো, সেই জায়গাটাকে খুঁজে বার করার চেষ্টা করো যে আমার টোটাল প্রিপারেশনের লুপহোলটা কোথায়। আমি সায়েন্সের ম্যাগনেটিজমের চ্যাপ্টারটা জানি না, তো ম্যাগনেটিজমের চ্যাপ্টারটা আমার পড়তে হবে। ঠিক আছে, আমি ধরো ওয়ার্ক ফর এনার্জি, নিউটনস ল খুব ভালো জানি, সেখান থেকে জিনিস আসলে আমি পারি, কিন্তু ম্যাগনেটের চ্যাপ্টার থেকে জানি না। তো নিউটনস লকে বাদ দিয়ে তোমার ম্যাগনেটের চ্যাপ্টারের উপরে বেশি সময় দিতে হবে।
ঠিক আছে, কারণ কোয়েশ্চেন কোথা থেকে আসবে কেউ জানে না, কোনো সাবজেক্ট কোনো চ্যাপ্টারকে বাদ দিয়ে তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, এবার এটাও ঠিক যে স্যার একটা চ্যাপ্টারের মধ্যে যদি 10-12টা টপিক সাব টপিক থাকে তাহলে সব জায়গা থেকেই কি আসে প্রশ্ন? না, তার মধ্যে কিছু 5টা 6টা 7টা সিলেক্টেড কিছু টপিক আছে যেই জায়গাগুলো থেকে আসে প্রশ্ন। এবার এইগুলো তোমার এক্সপিরিয়েন্স না থাকলে তুমি একা বুঝতে পারবে না, সেগুলো ক্লাস করে মক দিয়ে সাবজেক্টিভ এক্সপার্ট যারা আছে, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যারা আছে তাদের কাছ থেকে তোমার এই জিনিসটা বুঝতে হবে, তার জন্যই ব্যাচ, আদার্স আর কিচ্ছু না। ঠিক আছে, নর্মাল সব কিছু একই। ঠিক, ফ্রি কন্টেন্ট ইউটিউবে অজস্র তোমার অ্যাভেলেবেল আছে। পার্থক্য কোথায়? স্ট্রাকচার্ড ফরম্যাট, তোমার সার্চ করার জন্য সেই সময়টা লাগছে না, তুমি একটা জায়গার মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছ, এই বিষয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল কথা। আমি সবসময় বলি যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো তারা রিভিশন করো, আর যাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ততটা ভালো নয়, তুমি কতটা পারবে না পারবে সেটা তুমি জানো। যদি তোমার মনে হয় যে না আমার পুরো সিলেবাস ভালো করে শেষ করতে হবে, প্রপার রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে, অ্যাডভান্স টু অ্যাডভান্স কোয়েশ্চেন আমার সলভ করতে হবে, তার জন্য ব্যাচ ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা তোমার দরকার। আচ্ছা, তো এইখানে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন কন্টেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে, সেই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন কন্টেন্ট পাবে। হ্যাঁ, ব্যাচ ডেমো অনেক অনেক মানে কন্টেন্ট তোমাদের আপলোড হয়েছে, দেখতে পাবে। এই ক্লাসেসগুলো ঠিক আমাদের পেইড ব্যাচ বা অ্যাপ্লিকেশানে যেটা তোমাকে বলছিলাম এক্সপ্রেস ব্যাচ, সেই ব্যাচে যে ক্লাস চলছে সেই ক্লাসেসগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখে তোমরা এখান থেকে ডেমো দেখে তোমরা ব্যাচ জয়েন করতে পারো। গেল? আচ্ছা, ব্যাচ জয়েন করার জন্য কি করবে? তুমি গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশন যেটা আছে সেই গ্রো সায়েন্স অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ঠিক আছে, ডাউনলোড করার পরে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে, লগ ইন করে যাওয়ার পরে তোমরা এক্সপ্রেস ব্যাচ বলে এই ব্যাচে চলে আসবে। ঠিক, এক্সপ্রেস ব্যাচ কমপ্লিট সায়েন্স ফাউন্ডেশন, ব্যাচের প্রাইস তোমার 999 আছে, যেখানে তুমি কমপ্লিট 1 ইয়ার ব্যাচ ভ্যালিডিটি পাচ্ছ এবং টেস্ট সিরিজ এখানে ফ্রি। প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করার পরে তুমি লাইভ টেস্ট অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, সেই টেস্ট সিরিজ এখানে ফ্রিতে দেওয়া আছে। ঠিক, এই ব্যাচের মধ্যে তুমি যখন চলে যাবে, এখানে ব্যাচ নেওয়ার পরে এখানে তোমার কাছে কন্টেন্ট বলে একটা অপশান থাকবে। ঠিক, সেই কন্টেন্ট অপশানে তুমি চলে যাবে, এইখানে লাইভ ক্লাস যেগুলো অ্যাপ্লিকেশানে লাইভ চলছে তার রেকর্ডিং এখানে পাবে, বেস টু বেস কোয়েশ্চেন এখানে সলভ করানো আছে, থিওরি ভিডিও সব কিছু এখানে দেওয়া আছে, ডেমো ভিডিও হিসেবে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি 3টে ভিডিও দেওয়া আছে, এগুলোকে তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, এবং পুরো ফোল্ডার করে সমস্ত চ্যাপ্টার দেখো ফোল্ডার করে সব ভাগ করে দেওয়া আছে। আমি যদি ফিজিক্স কন্টেন্ট বলি, ইউনিট ডাইমেনশন, মোশন, ফোর্স, ফ্রিকশন, নিউটনস ল, হ্যাঁ, সিম্পল মেশিন, ওয়ার্ক পর এনার্জি, গ্র্যাভিটেশন, জিপিএম, সিম্পল হারমোনিক মোশন, সব কিছু। ফিজিক্স কেমিস্ট্রিটা পুরো কমপ্লিট হয়েছে। বায়োলজি এই ব্যাচে লাইভ হবে, বায়োলজি ক্লাস এখনো বাকি আছে। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি তুমি ব্যাচ নিয়ে পুরোপুরিভাবে শেষ করে নিতে পারো কম সময়ের মধ্যে। তুমি যদি একদিনে 2টো করে ভিডিও দেখো সকাল সন্ধ্যা, তোমার 1.5 মাসের মধ্যে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে। ঠিক, ব্যাচের অ্যাপ্রোচটা কেমন? আমি থিওরি ভিডিও যেটা আছে, কনসেপচুয়াল ভিডিও, ঠিক, বা বেসিক কনসেপ্ট যেটা, সেটা আমি আগে থেকে আপলোড করে দিই যাতে তোমরা বাড়িতে থেকে সেই জিনিসটা তোমাদের মতো করে স্পিড বাড়িয়ে কমিয়ে দেখে শেষ করে নিতে পারো। এবার লাইভ ক্লাস যেখানে হবে, লাইভ ক্লাসে ডাউট ক্লিয়ারিং ক্লাস, সেই চ্যাপ্টারের অ্যাডভান্স কোয়েশ্চেন, সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেগুলো এসছে পরীক্ষাতে, এবং সেখান থেকে আপডেটেড আরও কী কী কোয়েশ্চেন আসতে পারে বিভিন্ন পরীক্ষাতে। ঠিক আছে, সব কিছু কভারেজ তুমি ব্যাচের মধ্যে পাবে। ঠিক, একদম প্রপার ব্যাচ, যেটুকু থিওরি দরকার, যেটুকু রিভিশন দরকার, যেটুকু প্র্যাকটিস দরকার, সব কিছু তুমি ব্যাচ থেকে পেয়ে যাবে। 999-এ 1 বছরের পুরো কমপ্লিট ব্যাচ ভ্যালিডিটি আছে। তো এটা শুধুমাত্র উইক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা মনে করছো আমার সায়েন্সটা ভালো করে তুলতে হবে, ঠিক আছে, আমি অনেক দিন সায়েন্সের থেকে ডিট্যাচ, তাদের জন্য। ঠিক, বায়োলজি ক্লাস এখানে খুব বেশি হয়নি, বায়োলজি ক্লাস অ্যাপ্লিকেশানে লাইভ হবে। ওকে, তাহলে এই গেল আমাদের ব্যাচের ব্যাপার। ও, আর টেস্ট সিরিজ তোমার ব্যাচে যেটা এখানে ডিসকাশন করে দিলাম, যে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবে, চ্যাপ্টার কমপ্লিট করার পরে তুমি এখান থেকে টেস্ট অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, আমি টেস্ট এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক, এখান থেকে ধরো যে কোনো একটা চ্যাপ্টারে তুমি চলে যাও, যে কোনো একটা চ্যাপ্টারে চলে গেলে ফিজিক্স কন্টেন্টের মধ্যে ধরো ইউনিট ডাইমেনশন বলছি, তো ইউনিট ডাইমেনশনে তুমি এখানে টেস্ট অ্যাটেন্ড করতে পারছো। ওকে, এইটা হচ্ছে তোমার টেস্ট। ঠিক, এই টেস্টটার এইখানে আমার কাছে অ্যাক্সেস নেই বলে এই জিনিসটা ওপেন করে দেখাতে পারছি না। তো তোমরা ফোল্ডারে চলে গেলে এখানে টেস্ট দেখো, 2 ভিডিও 2 ফাইল 1 টেস্ট, তো টোটাল জায়গাতে ঠিক আছে একটা টেস্ট।
ওকে, এখানে 2 ভিডিও 2 ফাইল 1 টেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টারের আমি টেস্ট আপলোড করে রেখেছি অলরেডি, এখনো অনেক কিছু আপলোড হওয়া বাকি আছে, আস্তে আস্তে আপলোড হবে। ঠিক আছে, তো এই ব্যাচটাতে তোমরা দেখে নিতে পারো। এই হলো টোটাল আমাদের ব্যাপার। ঠিক, তো আশা করি এই ব্যাচে প্রচুর ছেলেমেয়ে, প্রায় 500-র ওপরে ছেলেমেয়ে এই ব্যাচে ক্লাস করছে। ঠিক আছে, তোমাদের জন্য এই ব্যাচটা ভীষণভাবে হেল্পফুল হবে। ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং তোমাদের ফিডব্যাক কমেন্ট করো। ঠিক আছে, তোমরা কি চাইছো, তোমাদের কি নিড আছে সেটা তোমরা কমেন্ট করে জানিও। ওকে, এবং ক্লাসেসগুলো যেরকম দেখালাম সেই ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করবে। এবং ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, নোটসপত্র পিডিএফ, সেটার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। চলো, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। ক্লাসেসগুলো ঠিকঠাক মতো করতে থাকো, সিলেবাস খুব তাড়াতাড়ি কমপ্লিট করে রিভিশন এবং মক টেস্টের ওপরে জোর দাও। মক টেস্ট না দিলে কোনো পরীক্ষা, সেটা ছোট লেভেল হোক বড় লেভেল হোক, ঠিক আছে, কোনো এক্সামেই তুমি পাস করতে পারবে না। আর এই যে জিনিসটা বললাম, এইটা সবসময় মাথায় রাখবে যে বিলিভ ইন ইউ, তোমার ওপরে বিশ্বাস রাখো এবং তুমি এই জিনিসটা করতে পারবে। ঠিক, ডিপ্রেশনে চলে গেলে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে হবে না। ওকে ভাই, জয় হিন্দ, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।